আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। আর উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতিতে চলছে জটিল সমীকরণ। ইতিমধ্যেই আওয়ামী লীগের নিজ দলের মাঝেই কিন্তু গৃহদাহ বাড়ছে, অন্যদিকে বিএনপি গণহারে বহিষ্কারের পথে হাঁটছে। আর উপজেলা নির্বাচনে আমরা যেমনটি দেখেছি, প্রথম থেকেই কিন্তু মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন করা না করা নিয়ে নানা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছিল। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে এখনও কিন্তু 52 জন মন্ত্রী এমপি স্বজন নির্বাচনের মাঠে রয়েছে। উপজেলা নির্বাচন, স্বজনরা কেন প্রার্থী, এই শিরোনামে আমরা আজকে আলোচনা চালিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ইকবাল সোবহান চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে আরো আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়, সেই সঙ্গে কৃতজ্ঞতা। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। উপজেলা নির্বাচনের কথা বলছিলাম যে নানা দিক নির্দেশ দেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত 52 জন মন্ত্রী এমপি স্বজনরা নির্বাচনের মাঠে রয়েছে। এর কি কারণ? উপজেলা নির্বাচনে কি আসলে মন্ত্রী এমপিরা তাদের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে হলো উপজেলা নির্বাচনটি হলো স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার মানে তৃণমূলে। তো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় পর্যায়ের মতো যে গুরুত্বপূর্ণ অবস্থান হয়, কারণ সেখানে জাতীয় নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা সরকার গঠন করবেন। আর স্থানীয় সরকারে কিন্তু সরকার গঠন করার কোনো বিষয় নেই, সরকার পরিবর্তনেরও কিছু নেই। তবে এখন যেটি হচ্ছে যে রাজনীতিতে এক ধরনের আধিপত্য বিস্তার, নিজেদের প্রভাব বিস্তার, এই ধরনের একটা প্রবণতা কিন্তু এসে গিয়েছে। আগে স্থানীয় সরকার নির্বাচনে যারা স্থানীয়ভাবে যাদের পপুলারিটি আছে, জনসমর্থন আছে, সমাজসেবা করে, রাজনীতিও করছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতেন। মাঝখানে যেটা হলো সেটা হলো যে দলীয় প্রতীকে নির্বাচন। এখন সেটা বাদ দেওয়া হয়েছে, এখন দলীয় প্রতীক নেই, যে আগের মতোই যে যার যার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবেন। প্রথম যখন দলীয় প্রতীকে হয়েছিল তখন এক ধরনের দলীয়ভাবে যাকে বলে মনোনয়ন দেওয়া, নির্বাচনকে সেভাবে পরিচালিত করা, সেটা ছিল। ওটা নিয়ে যথেষ্ট কিছু প্রশ্ন উঠেছে, সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। সেটা পরিবর্তে এখন নতুন করে দেওয়া হয়েছে যে ওপেন। কিছুটা এই ওপেন ইয়েটা আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি। যদিও দলের পক্ষ থেকে মনোনয়ন ছিল, তারপরেও কিন্তু দলের পক্ষ থেকে কেউ যদি নির্বাচন করতে চায় তাদেরকে নিরুৎসাহ করা হয়নি, উন্মুক্ত ব্যবস্থা ছিল। তার দুটো উদ্দেশ্য ছিল যেটি দলের পক্ষ থেকে বলা হয়েছে। একটি হলো যে জনপ্রিয়তা যাচাই করা, আর দ্বিতীয় ছিল যে একাধিক ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেখানে যাকে বলে ভোটারদের উপস্থিতি বাড়বে। তো জাতীয় নির্বাচন হয়ে গিয়েছে এবং সেখানে দেখলাম যে দলের বাইরে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের অনেকেই, প্রায় 62 জনের মতো, তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু অনেক বড় বড় প্রার্থীকে, দলীয় মনোনয়নপ্রাপ্ত বড় বড় প্রার্থীকে ধরাশায়ী করে তারা কিন্তু নির্বাচিত হয়ে আসছেন এবং তারা ওত নিয়েছেন। এখন স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে যারা এমপি, যারা মন্ত্রী, তাদের স্বজন এবং সরাসরি পরিবারের তার ছেলে, কারো স্ত্রী সরাসরি তাদেরকে মনোনয়ন দিয়েছেন, তারা দিচ্ছেন। মনোনয়ন মানে তারা তাদেরকে দাঁড় করিয়েছেন। এখন আমার যেটি হলো যে যদি স্বজন হলে পরে নির্বাচন করতে পারবে না এমন কোনো বাধা কিন্তু নেই। আর স্বজন যদি তার যদি জনপ্রিয়তা থাকে, তার যদি সেই এলাকায় রাজনীতি অথবা
এই সমাজসেবায় তার যদি সম্পৃক্ততা থাকে, তার যদি যোগ্যতা থাকে, তাহলে শুধুমাত্র স্বজন হওয়ার কারণের জন্য সে নির্বাচন করতে পারবে না, এটাও কিন্তু কোনো যুক্তিসঙ্গত বিষয় না। কারণ স্বজন হওয়া তো কোনো অপরাধ নয়। তবে যে স্বজন জনপ্রিয় না বা যে স্বজনের কোনো সম্পৃক্ততা নাই, শুধুমাত্র মন্ত্রী বা এমপির কিছু হওয়ার বদৌলতে তারা অন্যদেরকে পাশ কাটিয়ে তারা নির্বাচিত হবেন, এটাও কিন্তু তাহলে তো সেখানে যারা রাজনীতি করছে বা সমাজসেবা করছে বা নেতৃত্ব চাচ্ছে তারা নিরুৎসাহী হবে। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন ঘটনা এমনও দেখছি গণমাধ্যমে এসেছে যে মন্ত্রী এমপি স্বজনদের কারণে কিন্তু অনেক প্রার্থী কোণঠাসা হয়ে পড়েছে। হ্যাঁ, কারণ এটি স্বাভাবিক। মন্ত্রী এমপি হলে পরে প্রশাসনের একটা প্রভাব থাকবে, টাকা পয়সারও ছড়াছড়ি হবে। এইসব কারণের জন্য দল থেকে বলা হয়েছিল যে স্বজনদেরকে নিরুৎসাহ করার কথা প্রথমে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে দলও একটি জায়গাতে এসে কিছুটা যাকে বলে কম্প্রোমাইজ করছে। কারণ মন্ত্রী এমপিদেরকে পুরোপুরিভাবে নিরুৎসাহ করা যায়নি। দু একজন করেছেন, যেমন পলক সাহেব, তার শ্যালক যিনি, তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন। যদিও সেটা আরেকটি ঘটনা ছিল, কারণ যিনি দাঁড়িয়েছিলেন শ্যালক, তিনি আরেকজন যে ক্যান্ডিডেট তাকে অপহরণ করে মারধর করেছিল এবং সেটা মিডিয়াতে এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট সমালোচনার সৃষ্টি হয়েছিল। এই কারণের জন্য তাকে সরিয়ে দিয়েছেন। আমি মনে করি যে পলক সাহেব ভালো কাজ করেছেন, যে অন্তত তার নিজের শ্যালক হিসাবে যে বদনামটি তার উপরে আসছিল সেটা থেকে তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু জনাব ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় নির্বাচনের মাত্র 4 মাস পরেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে 8 মে। এইসবের মধ্যে মন্ত্রী এমপিরা কথাই শুনছে না হাইকমান্ডের। আমি মনে করি যে হাইকমান্ডও এই জায়গাটাতে এসে দেখছে অনেকটা ওই যে বললাম যুক্তি, যে কোনো যদি স্বজন বা আত্মীয়র মধ্যে কেউ যদি এলাকায় তাদের যদি গ্রহণযোগ্যতা থাকে, জনপ্রিয়তা থাকে, সম্পৃক্ততা থাকে, তাহলে আপনি কিভাবে বলবেন বলে যে সে নির্বাচন করতে পারবে না? কারণ তাদেরও তো একটা অধিকার আছে। আর যেটা বলা হচ্ছে উত্তরাধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটা আমি মনে করি যে সেটা অনেকের হয়তো প্রবণতা থাকতে পারে, কিন্তু মূলত যেটি হলো যে মন্ত্রী এমপিরা চান যে তার এলাকায় তার নিজস্ব একটা আধিপত্য বা প্রভাব হোক। সেটা অনেক সময় দেখা গেছে যে স্বজনের পরিবর্তে তার নিজস্ব হ্যান্ডপিকড কিছু লোকও কিন্তু তাদেরকে পাশ করিয়ে নেওয়ার প্রবণতা অতীতে আমরা দেখেছি। তবে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগে যে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে তারা যেন তাদের এলাকার নেতাকর্মীদের মূল্যায়ন যেন করেন, সঠিকভাবে যেন নেতাকর্মীরা তারা যেন তাদের রাজনীতি করার বা তাদের যে দলের সাথে সম্পৃক্ত থেকে যে তাদের সেটাকে মূল্যায়ন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে একজন দুজনের ছাড়া বাকিরা এখন পর্যন্ত সেভাবে সাড়া দেয়নি। তবে এই প্রশ্নে দল কি সিদ্ধান্ত নেবে সেটা তো পরবর্তীতে আমরা জানতে পারব। বর্তমান সময়ে বাস্তবতায় বলাই যায় যে আওয়ামী লীগের ঘর সামলানোই দায় হয়ে গেছে। তারপর আমরা দেখছি একটা বড় দল বিএনপি কিন্তু উপজেলা নির্বাচনও বর্জন করেছে। কেমন হতে যাচ্ছে উপজেলা নির্বাচন বিএনপি বিহীন, সেই প্রশ্ন আমি আপনার কাছে নিয়ে আসতে চাই। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী অংশে ফিরছি। জনাব সোহরাব হাসান, আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনে দলকে উৎসাহিত করা হলো, আবার উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের নিরুৎসাহিত করা হলো। প্রথমে শাস্তির কড়া হুঁশিয়ারি দেওয়া হলো, আবার শাস্তির বিষয়ে নমনীয়তা। হচ্ছেটা কি? হচ্ছেটা হচ্ছে নির্বাচনটা কার জন্যে? নির্বাচনটা যদি ভোটারের জন্য হয়, জনগণের জন্য হয়, এখানে জনগণের সক্রিয়তা দেখি না। আপনি দেখেন 8 তারিখ নির্বাচন, দু একটি জায়গায় যে মানে কোথাও কোথাও যে প্রচার হচ্ছে না তা নয়, কোথাও কোথাও যে মানে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে না তা নয়, কিন্তু নির্বাচনটি নির্বাচনের মতো হচ্ছে না। নির্বাচন হয় নীতি, আদর্শ, কর্মসূচির ভিত্তিতে, স্থানীয়ভাবেও। আপনারা দেখেন এর আগে যত নির্বাচন হয়েছে
স্থানীয়ভাবেও স্থানীয় উপজেলা চেয়ারম্যান বলি, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র, তারা কিন্তু একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তার এলাকার জন্য, তার নির্বাচনে কি করবে। এখন কিন্তু এটা নির্বাচনটি এখন আর ভোটার এবং প্রার্থীর মধ্যে থাকেনি। নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব কি বলছেন, তৃণমূল কি বলছেন, এই মানে কি বলে টানাপোড়েন নিয়ে। বিএনপিতেও তাই, বিএনপি নির্বাচন দলীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তারা যদিও এই নির্বাচনটা দলীয়ই নয়, মানে নির্দলীয় নির্বাচন, কিন্তু অনেক প্রার্থী তাদের অবাধ্য মানে অগ্রাহ্য করে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছে এবং তাদের বহিষ্কার করেছে। যদি নির্বাচনটি জাতীয় নির্বাচন আমরা আশা করেছিলাম যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, এই নির্বাচনে যদি সেটি হতো তাহলে কিন্তু এই যে মন্ত্রী এমপিদের স্বজনদের কি বলে তাদেরকে বাধা দেওয়া বা তাদেরকে বিরত রাখার চেষ্টা, স্থানীয়ভাবে মন্ত্রী এবং এমপিদের প্রভাব প্রতিপত্তির প্রশ্ন, এগুলো কিন্তু আসতো না। তখন আসতো প্রতিদ্বন্দ্বীকে কীভাবে পরাজিত করা যাবে এবং নিজের প্রার্থীকে কিভাবে জয়ী করা যাবে। আর সেখানে কিন্তু এই আওয়ামী লীগ যে এখন মুক্ত করে দিয়েছে এক ধরনের স্বজনদের বাইরে, সেই মুক্ত করারও প্রশ্ন থাকতো না, যে কারণ তখন দেখতো যে একজন প্রার্থী হলে প্রতিপক্ষকে সঙ্গে লড়াই করাটা সহজ হবে। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ যে উন্মুক্ত ব্যবস্থা চালু করেছে, সেটা কি নিজেদের জন্য চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে অনেকাংশে? চ্যালেঞ্জ বাড়িয়ে দেয়নি, গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে। মানে গণতন্ত্রকে আরও বেশি কি বলে অনিশ্চয়তার মধ্যে, ভঙ্গুর অবস্থার মধ্যে, এবং এক ধরনের মানে গণতন্ত্রের তো একটা মানে কি বলে একটা কি বলে ধ্রুপদী সংজ্ঞা আছে, যে সেটা বহুদলীয় গণতন্ত্র যদি চাই। বহুদলীয় গণতন্ত্র হচ্ছে যার যার 5টি দল থাকলো বা 10টি 100 দল থাকলো, তার নীতি কর্মসূচি ভিত্তিতে জনগণের কাছে যাবে, জনগণ যাকে পছন্দ করে। এখানে তো পছন্দ করার সুযোগটি নেই। আর আমাদের যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা হয়ে গেছে, আওয়ামী লীগ বনাম বিএনপি, আওয়ামী লীগের সহযোগী আছে, বিএনপির সহযোগী আছে। এই আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না এখানে আপনি যদি যে কোনো উপজেলায় এখন যে 3 জন প্রার্থী থাকে, 10 জন থাকে, সেটা কিন্তু আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সহযোগী, এবং উপজেলায় আওয়ামী লীগের সহযোগীদেরও প্রার্থী দেওয়ার সুযোগ নেই, মানে প্রার্থী দেওয়ার সামর্থ্য নেই। জাতীয় পার্টি 2-1টি হয়তো জায়গায় দিতে পারবে, জেপি এবং আরও কয়েকটি দেখেছি। সুতরাং নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে। তাই এটি অনেকে কিন্তু এটাকে যদি কেন্দ্রীয় যে আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃত্ব তৈরির প্রতিদ্বন্দ্বিতা বলে, কি বলবেন যে কোথাও কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে সাংগঠনিক সম্পাদক হবে, এটা নির্বাচন হয়। কিন্তু সেখানেও প্রশ্ন আসে, যে প্রতিদ্বন্দ্বিতার কথা আপনি বলছেন, সাংগঠনিক প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন, সেখানেও কি সুস্থ প্রতিযোগিতার সুযোগ রয়েছে কিনা? সাংগঠনিক প্রতিযোগিতায় তো আবার সুস্থ হচ্ছে যে প্রতীকী ভাষায় আপনি বলেছেন। না, প্রতীকী ভাষায় বলি যে সংগঠন এক ধরনের, আর সংগঠন হচ্ছে দলের নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হবে, দলের কর্মীদের ভোটে। আর জাতীয় যে কোনো পর্যায়ে জনপ্রতিনিধি সেখানে যে পর্যায়ে হোক, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন বা জাতীয় পর্যায়ে, সেখানে কিন্তু দলের বাইরের লোকেরাও ভোট দেবে, জনগণ ভোট দেবে। এখন এখানে জনগণের ভোট দেওয়ার সুযোগটা কতটা? একটা হতে পারে যে হ্যাঁ, জনগণ তো ওই জিয়াউর রহমান এবং এরশাদের আমলে হানা ভোট দিয়েছে, সেখানে অন্য কোনো প্রার্থী ছিল না। এখন তো অনেকে এই উপজেলা নির্বাচনকে হানা ভোটের সঙ্গে তুলনা করবে, যে এখানে কাকে বাছাই করবে, কাকে প্রত্যাখ্যান করবে। যাকে প্রত্যাখ্যান করবে তিনিও আওয়ামী লীগের, যাকে বাছাই করে নেবে তিনিও আওয়ামী লীগের। বাস্তবতায় আমরা দেখছি যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও প্রশ্ন যে সুস্থ প্রতিযোগিতার অভাব দেখছেন কিনা, কারণ আমরা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখছি না, এখানে খুব বেশি অনিয়ম হবে না। যেমন জাতীয় নির্বাচনে 7 জানুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের অনেক নেতাই বলছেন যে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, যে কয়জন ভোট কেন্দ্রে গেছে ভোট দিতে পেরেছে। কিন্তু কথা হচ্ছে যে ভোটটা কাকে দিলেন,
ভোটটা বাছাই করার সুযোগটা থাকলো কিনা এই আমার নির্বাচনে। প্রশ্নটি যেখানে ছিল, তাহলে আসলে যদি আসলে সুস্থ ধারায় সবকিছু হয়ে থাকে, তাহলে কেন্দ্রের সাথে তৃণমূলের দূরত্ব কেন বাড়ছে? আমি এই বিষয়ে একটু বিস্তারিত শুনতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে উপজেলা নির্বাচন, স্বজনরা কেন প্রার্থী, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। জনাব ইকবাল সোবহান চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে বিএনপি বিহীন কেমন নির্বাচন হতে যাচ্ছে, আরও একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের মতো আরেকটি ফাঁদ, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচনের প্রয়োজন নেই। দেখুন, রাজনৈতিক বক্তব্য যারা দিচ্ছেন তারা তাদের ব্যাখ্যা তারাই দিবেন। তবে নির্বাচন যেহেতু সংবিধান আছে, আইন আছে, নির্বাচন নির্দিষ্ট সময়ে হতেই হবে, এবং যদি আইন ভঙ্গ করে তা সেটা অন্যরকম। যেমন জাতীয় নির্বাচনেরও একটা সাংবিধানিক একটা টাইম ফ্রেম আছে, ওর মধ্যে নির্বাচন হতে হবে। স্থানীয় সরকারও নির্বাচন, তাই ওই সময়ের মধ্যে নির্বাচনটি হতে হবে, এবং সেইভাবেই নির্বাচন কমিশন করছে। এখন যেটি ধরুন দুটো, যেটা সোহরাব হাসান বলেছে, আমাদের দেশে দুটি বড় রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রতিযোগিতা করত, প্রতিদ্বন্দ্বিতা করত, এখন একটি দল নেই। তারা গত নির্বাচনও বয়কট করেছে, 14 সালেও বয়কট করেছে, মাঝখানে 19 সালে এসে একটা রহস্যজনকভাবে একটা ভূমিকা নির্বাচন 2009 এর পর থেকে বিএনপিকে তেমন নির্বাচনমুখী দেখাই যায়। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হয়েছে যে যেহেতু একটি বড় দল অংশগ্রহণ করছে না, স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু নেই, এবং যার ফলে আজকে এই যে স্বজন, আওয়ামী লীগ যে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, স্বজনরা দাঁড় করাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এটার কারণটা হলো যদি প্রতিদ্বন্দ্বিতা যদি বৃহৎ একটি দলের সাথে হতো, তাহলে কিন্তু নির্বাচনে দাঁড়ানোর প্রশ্ন আসতো যে আমি জিততে পারবো কিনা তার এগেনস্টে, আমার বিপক্ষ যে দলটি আছে তার এগেনস্টে জিততে পারবো কিনা, সেইভাবেই কিন্তু ক্যান্ডিডেট সেট করা হতো। এখন যেহেতু বড় দল একটি নির্বাচন করছে না, সেহেতু আমরা যদি নির্বাচন করি তাহলে বিরোধী দল নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে। এখন প্রশ্ন আসলো তাহলে নিজেদের মধ্যে, এখন নিজেদের মধ্যে যখন হয় তখন সবাই ধারণা করে যে চেষ্টা করে দেখি। আর স্বজনের কথা যেটা বলা হচ্ছে, আমি এটা স্বজনরা কেন নির্বাচন করতে পারবে না, আইন অনুযায়ী তো নির্বাচন বাধ্যবাধকতা নাই, এটা হলো মরাল একটি স্ট্যান্ড। যে আর ভয়টা কিসের, যে তারা যদি স্বজনরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে মন্ত্রী বা এমপিরা প্রভাব বিস্তার করতে পারেন অন্য ক্যান্ডিডেটদের তুলনায়, তাদের প্রশাসনকে ব্যবহার করতে পারেন, টাকা পয়সা খরচ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি কারণের জন্য। এখন আমি মনে করি যে স্বজনরা দাঁড়াতে পারবে না, তার থেকে বড় ইস্যু হওয়া উচিত আমি মনে করি, সেটা হলো যে যেটি নির্বাচন কমিশন দেখতে হবে যে মন্ত্রী এমপি তারা কোনোভাবেই তাদের স্বজন যেই হোক না কেন, কোনোভাবেই, শুধু স্বজন কেন, স্বজন ছাড়াও তো কোনো ক্যান্ডিডেটের পক্ষে তারা যেন কোনো প্রভাব বিস্তার না করতে পারে বা অনিয়ম না করতে পারে, সেটা বন্ধ করতে হবে। সেটা কে নিয়ন্ত্রণ করবে? নির্বাচন কমিশন এবং প্রশাসন। সেটা কারণ একটি জিনিস দেখুন যে এমনিতে তো এমপি বা মন্ত্রী তারা কিন্তু নির্বাচনে যাকে বলে ক্যাম্পেইনে তারা কিন্তু সেইভাবে ভূমিকা রাখার কোনো সুযোগ নেই আইন অনুযায়ী। এখন যদি করার চেষ্টা করে তাহলে নির্বাচন কমিশনকেই কিন্তু সেখানে দাঁড়াতে হবে। কিন্তু জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমাদের বাস্তবতা কি বলে? বিগত সময়ের যদি আমরা উদাহরণ টেনে আনি, আমরা কি দেখেছি যে নির্বাচন কমিশনের নির্দেশ খুব একটা মন্ত্রী এমপিরা শোনেন? এখন প্রশ্ন হলো যে শোনেন না, না শোনার পরে নির্বাচন কমিশন কি করেছে। যেমন আজকে মিডিয়াতে দেখলাম রাজশাহীতে একজন নির্বাচন কমিশনার মহিলা
নির্বাচন কমিশনার রাশেদা বেগম, রাশেদা বেগম, তিনি বলেছেন যে যদি মন্ত্রী এমপিরা যদি প্রভাব বিস্তার করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন প্রশ্ন হলো কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা অবশ্য বলেননি। আর দুই একটা দৃষ্টান্ত যদি তারা মানে স্থাপন করতে পারতেন, তাহলে আমি মনে করি শুধু যে নির্বাচন কমিশন লাভবান বা প্রশ্নের উপরে যাবেন তা নয়, নির্বাচন প্রক্রিয়াটাও কিন্তু অনেক স্বচ্ছ হওয়ার একটা সুযোগ আছে। এখন তারা কতটুকু তাদের দাঁত দেখাতে পারবেন সেটা তো নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে। তবে একটি কথা যে এই নির্বাচনে আমরা ৮ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা কিন্তু সেরকম একটা যাকে বলে প্রতিদ্বন্দ্বিতা, সেরকম একটা উৎসাহ, আমেজ সেটা কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না। কারণ ধরে নেওয়া হচ্ছে যে যারা পাশ করবে তারা তো সব একটি দলের। আর স্বজনদের ব্যাপারে যেটা হয়েছে যে মন্ত্রী এমপিরা অনেক সময় আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি সরাসরি প্রভাব যদি বিস্তার নাও করতে চায়, তাহলেও কিন্তু মন্ত্রী এমপি হওয়ার কারণের জন্যে তারা কিন্তু পরোক্ষভাবে বা পরোক্ষভাবে একটা প্রভাব কিন্তু থাকবেই। কারণ প্রশাসনকে তো গিয়ে বলতে হবে না, আপনি তো প্রশাসনকে বিভিন্নভাবেই আপনি প্রভাবান্বিত করতে পারেন। তারপরে নেতাকর্মী যারা থাকে তারা মনে করবে, বলে যে যেহেতু এমপি সাহেবের স্বজন, মন্ত্রী সাহেবের স্বজন, তো উনি জিতবেন না তো কে জিতবেন আর। তো এই ধরনের একটা কিন্তু প্রভাব এসে যায় অটোমেটিক্যালি। তাই যেটা দলের পক্ষ থেকে যেটা হচ্ছে, যদি দল যদি যে প্রথমে যেটা বলা হয়েছিল যে কেউ দাঁড়াতে পারবে না বা তাদেরকে নিরুৎসাহ করা, সেটা কিন্তু এখন আর দেখছি যে দল থেকেও কিন্তু সেই ধরনের হুইপিং যাকে বলে সেটা ওই পর্যায়ে নেই। এখন প্রকারান্তরে মেনে নেওয়া হচ্ছে আমার মনে হয় যে দাঁড়িয়েই যখন গিয়েছে কি করা যাবে, এরকম একটা ভাব। বা ইকবাল সোবহান চৌধুরী, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভোটাররা তো জানে আসলে সবাই একই দলের। ভোটারদের মাঝে যদি এই বিষয়টি কাজ করে, তারা আসলে নির্বাচনের প্রতি কতটা আগ্রহ রাখবে? আমরা জাতীয় নির্বাচনে দেখেছি 42% ভোট পড়েছে। কেমন আসলে ভোট এবার পড়তে পারে বা এমন কোনো অনুমান কি আমরা করতে পারি? আমি তো প্রথমে বলেছি যে একটা প্রধান বিরোধী দল বা প্রধান একটি প্রতিদ্বন্দ্বী দল যখন নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখনই কিন্তু নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের একটা বড় অংশগ্রহণের স্কোপ নেই। যারা ধরেন বিরোধী দলের কর্মী বা ভোটার বা সমর্থক, তারা ধরে নেবে যে আমার তো আর ক্যান্ডিডেট নেই, আমি কেন যাব, তাহলে একটা বড় অংশ কিন্তু নির্বাচনে আসছে না। আরেকটা হলো যারা এই দলের সমর্থক বা ভোটার, তারা চিন্তা করবে যে যারাই জিতবে তারাই তো আমাদের, তো সেই কারণের জন্য তাদের ভিতরেও কিন্তু একটা ওই যে একটা যাকে আমাদের ক্যান্ডিডেটকে আমাদের বিরোধী দলের ক্যান্ডিডেটের বিরুদ্ধে পাশ করিয়ে আনতে হবে, এটা আমাদের দলীয় প্রেস্টিজের ব্যাপার, সেই ধরনের একটা চেতনা বা সেই ধরনের একটা স্পিরিটও কিন্তু নেই। যার ফলে যেটা হয়েছে যে ভোটারের উপস্থিতি কতটুকু হবে সেটা কিন্তু এখনো মানে বলা যাচ্ছে না। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আরো একটি বিষয় আপনার কাছে একটু প্রশ্ন রেখে যেতে চাই। বিএনপি যদি একের পর এক নির্বাচন বর্জনই করতে থাকে আর আওয়ামী লীগ যদি একই ধারায় নিজেদের মধ্যে নির্বাচন করতেই থাকে, আমাদের রাজনীতি কোথায় যে দাঁড়াবে? প্রশ্নটির বিস্তারিত আমি শুনতে চাই উত্তর। আমি পরবর্তী অংশে যুক্ত হচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি আপনার কাছে ছিল সেই প্রশ্নের প্রসঙ্গে আমি আসবো। জনাব ইকবাল সোবহান চৌধুরী যে একটি বিষয় বলেছে যে নির্বাচন কমিশন চাইলে পারে আসলে শাস্তির মাধ্যমে একটা নজির স্থাপন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা? না, গত জাতীয় নির্বাচনে কিন্তু করেছে কয়েকটি জায়গায়। একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন, 2 জন প্রার্থীকে ডেকে তাদের জরিমানা করেছেন এবং অনেককে, মানে 2 জন না, মানে অনেক প্রার্থীকে তলব করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন, কৈফিয়ত দাবি করেছেন। পারেন না তা নয়, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব কতটা পারেন? প্রশ্ন হচ্ছে আজকে নির্বাচনটা এরকম করতে হলো কেন? অবশ্য উপজেলা নির্বাচন শুরু থেকেই এই এক ধরনের গোলমালের মধ্যেই চলছে। কারণ প্রথম যে উপজেলা নির্বাচন হয়েছিল 85 সালে, সেই নির্বাচনে আজ যারা সরকারি দলে এবং বিরোধী দলে কেউ নির্বাচনে অংশ নেননি। তখন এরশাদের শাসনামল ছিল
এরশাদ একটি নতুন ব্যবস্থা, নতুন পদ্ধতি চালু করেছিলেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলে, কিন্তু আদৌ ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়েছে কিনা। যে বিষয়টা হচ্ছে, এই যে স্বজনদের বিষয়ে আরেকটি প্রশ্ন আছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যে একটি ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সমর্থন করি, সেটা হচ্ছে এ কারণে যে আমাদের কমিটিতে দেখা যায় যে নেতার সন্তানরা, নেতার স্বজনরা কমিটিতে আসেন, তারা রাজনীতি করুন বা না করুন, এবং নির্বাচনেও দেখা যায় যে নেতার স্বজন, পুত্র হোক, কন্যা হোক বা অন্য আত্মীয় হোক, আসেন। এই ক্ষেত্রে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা নাই, যেহেতু প্রতিপক্ষ নেই, সুতরাং একটা হচ্ছে যে এই যে যারা প্রার্থী হয়েছেন নেতাদের, মন্ত্রী এমপিদের, এখানে আমার মনে হয় যে এটি বিশ্লেষণ করা দরকার যে তারা কি ছাত্র জীবন থেকে বা 5 বছর আগে থেকে, 10 বছর আগে থেকে রাজনীতি করে এসেছেন, না তারা এখন সামনে নির্বাচন বলে একটি মনোনয়নপত্র দাখিল করে আসলেন যে যেহেতু বাবা এমপি বা বাবা মন্ত্রী, নির্বাচনে সহজ, আর প্রতিপক্ষ নেই। যেটা ইকবাল ভাই বললেন, প্রতিপক্ষ থাকলে তো প্রস্তুতিটা থাকে যে, এবং বিবেচনা থাকে যে আমার দল থেকে বা আমি দল কোন প্রার্থী দেব বা কাকে সমর্থন করব যে প্রতিপক্ষকে পরাজিত করতে পারবে। এখন তো সেই বিষয়টাই নেই। তো সুতরাং একদিক থেকে এই স্বজনদের ব্যাপারে সতর্ক করাটা প্রয়োজন ছিল, কারণ আমরা তো দেখি যে এটি ছাত্র রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতেও যে এই যে এক ধরনের স্বজন তোষণ, স্বজন প্রীতি, এটি কিন্তু আমাদের রাজনীতিতে আছে। স্বজনদের বিষয়ে তবে প্রথম থেকে দেখছে যে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কিন্তু স্পষ্ট বার্তা যাচ্ছে, কড়া হুঁশিয়ারি যাচ্ছে, এবং শাস্তির বিষয়ে প্রথম থেকে কিন্তু বলা হচ্ছিল যদি এখনো নমনীয়। এটি কি শুধু উপজেলা নির্বাচনে কেন হবে, সিটি কর্পোরেশনে কেন হয়নি, পৌরসভায় কেন হয়নি, জেলা পরিষদে কেন হয়নি? সেখানেও তো আমরা দেখেছি মন্ত্রী এমপিদের স্বজনরা আছেন। তো সুতরাং একটা বিচ্ছিন্নভাবে করা যাবে না। তাহলে যেমন ধরুন 57 সালে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে যে তিনি দল করবেন, দলের নেতৃত্ব দেবেন, তিনি মন্ত্রিত্ব করবেন না। এমনকি আওয়ামী লীগের গঠনতন্ত্র ছিল যে যারা দলের নেতৃত্ব দেবেন তারা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে থাকবেন না। কিন্তু বাস্তবতা এবং নীতি দুটো সবসময় প্রায়ই এটা গোলমাল হয়, এবং এখনো সেই গোলমালের মধ্যে আছে। আর সেই গোলমালে কি আসলে বঞ্চিত হচ্ছে যারা ত্যাগী রয়েছে, যারা স্বচ্ছ নেতৃত্ব রয়েছে? অনেক ক্ষেত্রে আছে, শুধু মন্ত্রীর মন্ত্রী বা এমপির স্বজন না, আপনি যে দেখুন যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করেন, 40 বছর রাজনীতি করেছেন, এরকম আমাদের পরিচিত বন্ধু স্বজন আছেন যারা মনোনয়ন পাননি, মনোনয়ন পেয়েছে মানে হয় বিদেশে ছিলেন অথবা কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতেন, অথবা সাবেক আমলা, তারা মনোনয়ন পেয়েছেন এবং তারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। তাহলে ওই যে আওয়ামী লীগের যে কর্মীটি 40 বছর ধরে রাজনীতি করলেন এবং ধাপে ধাপে জেলা পর্যায়ে আসলেন, তার কি অপরাধ? সুতরাং এই রাজনীতি তো চলতে হবে, শুধু সাংগঠনিক কাঠামোটা তৈরি হতে হবে তো নীতিবোধের উপর, ন্যায়বোধের উপর। সেই ন্যায়বোধ যখন থাকে না এবং যখন যে কোনোভাবে জয়ী হওয়ার বিষয় আসে, এবং সেটা যখন প্রতিদ্বন্দ্বী, এখন তো যে কোনোভাবে জয়ী হওয়ার বিষয় না। আপনি দেখেছেন যে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন হলো স্থানীয়ভাবে, যা দীর্ঘদিন করেছিলেন, এবং সিটি কর্পোরেশন কিন্তু গত 2 টার্মেই বিএনপি দলীয় মেয়র ছিলেন। আমরা হঠাৎ দেখলাম যে একজন প্রার্থী আসলেন, তিনি বাংলাদেশে ছিলেনও না, প্রবাসী প্রার্থী, তিনি এসে নির্বাচন করলেন এবং জয়ী হলেন। তাহলে সেখানকার যে আওয়ামী লীগের নেতা, যারা ত্যাগী নেতা, যারা জেল খেটেছেন আন্দোলন করতে, যে দীর্ঘদিন দলের জন্য যারা কাজ করেছেন তারা বঞ্চিত হলেন। তাহলে এটি কি এই নেতা তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব কি ন্যায় বিচার করলো? অনেকেই মনে করছে যে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা অনেকটাই ভেঙে পড়েছে এবং তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব বাড়ছে। এই বিষয়ে আপনার পর্যালোচনা জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে উপজেলা নির্বাচন, স্বজনরা কেন প্রার্থী, এই শিরোনামে।
আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে অনেকেই তো মনে করছে যে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা অনেকটাই ভেঙে পড়েছে এবং তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব অনেকাংশে বাড়ছে, আপনার পর্যালোচনা। শুনে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা গত 50 বছরে বিশ্লেষণ করি, দলীয় শৃঙ্খলা একেবারে সুদৃঢ়, মানে খুব দৃঢ়বদ্ধ এবং কোনো নড়চড় হয় না। দলের কেন্দ্রীয় প্রতিটি সিদ্ধান্ত দিবস পালন ছাড়া যে তৃণমূল পর্যায়ে অক্ষরে অক্ষরে পালন করেছে, এরকম কোনো নজির নেই। এই ঢিলে ঢালা ভাব, এই কেউ অবাধ্য হওয়া, কেউ দলীয় শৃঙ্খলা ভাঙা, এগুলো চলছেই। দলীয় শৃঙ্খলার যদি প্রশ্ন আসে, আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী 75 বছর বয়সী দল, আপনি দেখুন আজকে জেলা পর্যায়ে, উপজেলা বাদ দেন, জেলা কমিটি কতগুলো কমিটি, বেশ কয়েক বছর আগে জাতীয় সম্মেলন হয়েছে। ওই সম্মেলনের আগে কিন্তু জেলা কমিটির সম্মেলন এবং পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা, কিন্তু গত 3 বছরেও সেটি হয়নি। অনেকগুলো জেলাতে হয়নি, উপজেলা তো আরও আছে। এবং কি হয়, সম্মেলন যেখানে হয়েছে, সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে যে পূর্ণাঙ্গ কমিটি পরে হবে। সুতরাং শৃঙ্খলার বিষয়টি এটি ভেতরে থাকতে হয়, এটা বাইরে থেকে চাপিয়ে দিলে হবে না। এবং কমিটি কিভাবে গঠিত হবে, আমরা কি কাউন্সিলরদের মাধ্যমে কমিটি গঠিত হয় না, বেশিরভাগই নির্দেশিত কমিটি হয়, উপর থেকে চাপিয়ে দেওয়া। তাই যার বেশি জোর থাকে, যার উপরে বেশি প্রভাব থাকে, তার কথায় স্থানীয় কমিটিগুলো চলে। আর যদি আপনি ধরেন যে 450 না কত, তার চেয়ে বেশি উপজেলা, সুতরাং এর 50টা এরকম গোলমাল হতে পারে, আর বাকি 400 তো দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকবে। সুতরাং এটি বড় বিপদ মনে করি না। বিপদ হচ্ছে এরকম, আপনি যেটা ইকবাল ভাইকে প্রশ্ন করছিলেন, আমি সেটা একটু ধরেই দেই। এরকম যদি নির্বাচন চলতে থাকে, তাহলে নির্বাচনই একসময় কার্যকারিতা হারিয়ে ফেলবে। বিএনপি নির্বাচন বর্জন করে কি অর্জন করবে, সেটার চেয়েও এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগের মতো একটি দল, যে দল রাজপথ থেকে উঠে আসা, যে দলের নেতৃত্বে, যে দল দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাকে এরকম একটি নির্বাচন করতে হচ্ছে, আমি মনে করি এটি তো কষ্টদায়ক। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। একই বিষয়ে আপনার মতামত নিতে চাই জনাব ইকবাল সোবহান চৌধুরী। দেখুন, প্রথমে যেটা বলা হচ্ছে যে স্বজন, আপনি উপজেলাতে কেন স্বজন দেখছেন? কেন্দ্রীয়ভাবেও তো জাতীয় নির্বাচনে দেখা গেছে যে পরিবারের কেউ মারা গিয়েছেন, সেখানে কিন্তু স্ত্রী বা সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো সেখানে তো একটা দৃষ্টান্তই স্থাপন হয়ে গেল যে সেখানে কিন্তু অন্যদেরকে নমিনেশন তো দেওয়া হয়নি। অর্থাৎ যে হয়তো রাজনীতি করেনি না, কখনো করেননি, তাকে নিয়ে আসা হয়েছে। কি ওই যেহেতু এমপি ছিলেন বা মন্ত্রী ছিলেন, তাদের সন্তানকে আনা হয়েছে। তো এক ধরনের কেন্দ্রীয়ভাবেও তো এটাকে প্রমোট করা হয়েছে, চলেছে। এখন এই উপজেলা নির্বাচনে স্বজনের ইস্যুটাও আমি খুব বেশি একটা কেন তৈরি করা হলো কেন্দ্রীয়ভাবে, এটা আমার কাছে বোধগম্য নয়। কারণ যখন প্রতীক দেওয়া হলো, আগে কিন্তু প্রতীক ছিল না, আগে কিন্তু ওপেন ছিল। যারা এই দলের ভিতরে যারা জনসমর্থন আছে, তারা নির্বাচন করে একজন নির্বাচিত হয়ে আসতো সে দলের। সেটা মনোনয়নটা পরবর্তীকালে দেখা গেল যে নির্বাচনটা মুখ্য নয়, মনোনয়নটা পাওয়া হলো মুখ্য। অর্থাৎ মনোনয়নটা পেলেই তো আমি জিতে গেলাম, কারণ অ্যাডমিনিস্ট্রেশন আমাকে জিতিয়ে দেবে। পাওয়ার পেছনে অনেক রহস্য থাকে। হ্যাঁ, এখানে যে জিনিসটা হচ্ছে স্বজনদের যে বিষয়টি, আমি আবার বলতে চাচ্ছি যে এই ইস্যুটা আনাটাই ঠিক হয়নি। কারণ আপনি যেটা শৃঙ্খলার কথা বলছেন, দলীয় শৃঙ্খলা বা এখন প্রশ্ন হলো যে আপনি কতজনকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, আর শাস্তিটা হলে আসলে কার বিরুদ্ধে হবে? মন্ত্রী এমপিদের বিরুদ্ধে না প্রার্থীদের বিরুদ্ধে? হ্যাঁ, সেটাই তো। এখন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে নিতে গেলে এক ধরনের আইনগত সমস্যা সৃষ্টি হতে পারে। আজকে দেখুন, বিএনপির দিকে তাকিয়ে দেখুন, তারা
কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন বর্জন, কিন্তু তৃণমূলে তারা বলছে যে আমার অস্তিত্ব থাকবে না যদি আমি নির্বাচন না করি। ৭৬ জন নেতাকর্মীকে কিন্তু নির্দেশ অমান্য করার জন্য বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করেছে, কিন্তু সেই জায়গাটাতে তো একজন নেতা, বিএনপির যে নেতা, তিনি কিন্তু আজকে দল থেকে বেরিয়ে গেলেন। তো ওই জায়গাটাতে দলের কর্মকাণ্ড যেটি, সেটিও কিন্তু ব্যাহত হবে। তাই নির্বাচনটি এমন একটা জিনিস যে নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলে, সেখানে তারা মনে করে যারা জাতীয় নেতা তাদের জাতীয় ভিত্তিতে তাদের পরিচিতি আছে। আমার তো ভিত্তি হলো এখানে, আমি যদি নির্বাচন না করি তাহলে আমার কর্মী থাকবে না, জনগণের সাথে আমার সম্পৃক্ততা থাকবে না, সে কারণে, এবং আমার কোনো ইম্পর্টেন্স থাকবে না, প্রশাসনের কাছে থাকবে না, জনগণের কাছে থাকবে না। সেই জন্য সবাই মনে করে বলে যে আমি একটু নির্বাচন করি। মানে এটা হলো যারা রাজনৈতিক দলের মধ্যে আছে বা বড় দলগুলোতে যারা আছে। এই নির্বাচন, উপজেলা নির্বাচনে আমি মনে করি যে ভোটার কত আসবে সেটা তো সামনে আমরা দেখব। তবে নির্বাচনতে যে আমাদের মিডিয়াতে যেভাবে আমরা দেখছি যে ইভেন জাতীয় নির্বাচনে যেভাবে বিশেষ করে উন্মুক্ত করে দেওয়ার কারণের জন্য কিন্তু জাতীয় নির্বাচনে বেশ একটা উৎসাহ মতো ছিল, কিন্তু এই উপজেলা নির্বাচনে কিন্তু সেই উৎসাহটা আমরা পুরোপুরি দেখছি না ক্যাম্পেইনেও। এর ফলে যেটা হচ্ছে, এবং আমরা দেখছি যে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের এক একজনের যে অ্যাকাউন্টস, মানে অর্থাৎ সম্পদের হিসাব দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু মানে বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এত টাকা কিভাবে তারা করলেন। তো একা হলো টাকার ছড়াছড়ি নির্বাচনে, ২ নম্বর হলো যে প্রতিযোগিতা নেই, সেই কারণের জন্য যে যেমনি পারে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে বা এলাকায় প্রভাব বিস্তার করে তারা আধিপত্য তারা বজায় রাখার চেষ্টা করবে বা আধিপত্য নতুন করে তৈরি করবে। আর তৃতীয় যেটা হলো, স্বাভাবিকভাবে এমপি এবং মন্ত্রী সাহেবরা মনে করছেন যে আমার এলাকায় যদি আমাকে থাকতে হয় তাহলে আমার একটা বলয় তৈরি করতে হবে, এবং সেটা আগে কর্মী তৈরি করে, মাই ম্যানের যে বিষয়, হ্যাঁ না, আগে কিন্তু তার পছন্দের কর্মী একজনকে দাঁড় করিয়ে তাকে পাশ করিয়ে আনতেন। এখন তিনি মনে করছেন বলে কর্মীর দরকার নেই, আমার নিজেরই হয় ছেলে, ভাতিজা, ভাগনা, স্ত্রী, এদেরকে দিয়ে আমরা করি। আর স্ত্রী স্বজনের এই বিষয়টির মধ্যে কিন্তু আওয়ামী লীগ আবার একটা ব্যাখ্যা দিয়েছে যে স্বজন বলতে তারা সন্তান এবং শুধুমাত্র স্ত্রীকেই বুঝিয়েছে, এবং যদি তাও হয় আমরা দেখেছি যে 9 জনের সন্তান এবং একজনের স্ত্রী, একজনের বাবা ইতিমধ্যে নির্বাচনের মাঠে রয়েছে। না, আমি আবার বলতে চাচ্ছি যে এই স্বজনের ইস্যুটাই আমার মনে হয়, যেহেতু এটা আপনার আইনগত কোনোভাবে আপনি ইয়ে করতে পারবেন না, এটা একটা মরাল ইয়ে যে আপনি দেবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে আপনারা নিজেরাই যদি সব নিয়ে নেন তৃণমূল কি পাবে। উনি একটা আহ্বান রেখেছেন যে আপনারা তৃণমূলে যারা আপনাদের নেতাকর্মী আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। তিনি কিন্তু মরেলের দিকে গিয়েছেন, আইনগত দিকে না গিয়ে। এখন মরেলটা যদি নেতাকর্মী, তার এমপি এবং মন্ত্রীরা যদি শোনে সেটা একরকমের, আর যদি না শোনে, প্রধানমন্ত্রীর জন্য তো দলের প্রধান হিসাবে তার পক্ষেও কিন্তু খুব ডিফিকাল্ট, শুধু এই গ্রাউন্ডে যেখানে লিগ্যাল, সেখানে আসলে বাধ্য করার সুযোগ নেই। আর একটি প্রশ্ন ছিল জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে, যে বিএনপির একের পর এক নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগের ভিন্ন ধারার নির্বাচন আয়োজন, কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? এটা দুর্ভাগ্যজনক যে নির্বাচন প্রক্রিয়ায় একসময় ছিল হা না ভোটে মানুষের আস্থা ছিল না, পরবর্তীকালে যখন টাকার ছড়াছড়ি শুরু হলো তখন আরেক ধরনের আস্থা মানে হীনতা সৃষ্টি হলো। আর এখন বর্জনের কারণের জন্য আমি তো বলেছি যে দুটি মূল দল যদি একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি হয়, সেখানে ভোটাররা উৎসাহ বোধ করে, নেতাকর্মীরাও উৎসাহ বোধ করে। এখানে একের পর এক বিএনপি ভোট বর্জন করে একটা জায়গাতে এসে দেখুন তারা একটা ধাক্কা খাচ্ছে, কিন্তু মানে এই আজকে প্রায় 61 জনের মতো তারা এক্সপেল করেছেন।
তাদের কথা কিন্তু শুনছেন না কেউ। এই যে এক্সপেল করলেন, এক্সপেলের মধ্যে দিয়ে কিন্তু তা ওই এলাকায় কিন্তু তার দলের কিন্তু একটা বড় ধরনের একটা সৃষ্টি হলো, শূন্যতা সৃষ্টি হলো। কারণ ইতিমধ্যে কিন্তু দলটি 18 বছর ক্ষমতার বাইরে। হ্যাঁ, তো এখন আপনি এইভাবে কেন আপনি, সেখানেও প্রশ্ন হলো যে বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার তৃণমূলে তার নেতাকর্মীরা চিন্তা করছে যে আমি আমার এলাকা আমার প্রভাব নির্বাচন না করলে আমার তো কোনো প্রভাব থাকবে না, সেই স্পিরিটে সে দাঁড়িয়েছিল। এখন আপনি এক্সপেল করতে পারেন, কিন্তু তাকে তো আপনি বিরত রাখতে পারবেন না। সে কিন্তু ইলেকশন করছে, নমিনেশন দিয়েছে, সেখানে আসলে বাধ্য করার সুযোগ নেই বিএনপির হাতে। হ্যাঁ, আইনগতভাবে তো আপনি করতে পারবেন না। আগে ছিল প্রতীক, ছিল প্রতীক আপনি দিবেন না, সেটা এক ছিল, এখন তো প্রতীক নেই। তো এর কারণের জন্য কিন্তু এই বর্জনের যে একটা প্রক্রিয়া বা একটা কালচার, এটা আমি মনে করি আমাদের রাজনীতিকে, আমাদের নির্বাচনকে অনেক দুর্বল করে তুলছে। এবং আজকের যে নির্বাচনকে কেন্দ্র করে যে মানুষের ভোটাররা যেতে চাচ্ছে না, তারপরে এই নির্বাচন এক পক্ষীয় বা এক দলীয় হয়ে যাচ্ছে, এই সব কিছু কিন্তু এই ধরনের ভুল সিদ্ধান্ত আমি বলবো। দল আপনি দেখেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আপনাকে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আপনাকে করতে হবে, এবং সেটা না করে আজকে দলীয়ভাবে কিন্তু যারা বর্জন করছে তারাও কিন্তু দুর্বল হয়ে উঠছে। এবং আজকে আপনি এক্সপেল করতে পারেন, আপনি 200 জনকে এক্সপেল করতে পারেন, আপনার দলও তো সেই জায়গাগুলোতে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আপনার নেতাকর্মী, আপনার অ্যাক্টিভিটিস, দলীয় অ্যাক্টিভিটিস যারা রয়েছে। জি জনাব সোহরাব হাসান, বর্তমান বাস্তবতায় যেখানে আমাদের রাজনীতি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন কিভাবে আসবে? রাজনৈতিক নেতৃত্ব যদি চায় তাহলে পরিবর্তন আসবে, আর যদি না চায় আমাদের এরকম একপেশে নির্বাচন দেখে যেতে হবে, বিরোধী দলের বর্জন দেখে যেতে হবে। তার থেকে আমার মনে হয় যে একটু উত্তরণ প্রয়োজন। কারণ একসময় তো আমরা এরশাদ জিয়ার আমলে, সামরিক শাসন আমলে নির্বাচন দেখেছি, সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। নির্বাচন গণ আন্দোলন হলো, আওয়ামী লীগ বিএনপি সেই আন্দোলনে যোগ দিল। তারপর একটা ব্যবস্থা হলো যে একটা সুষ্ঠু নির্বাচনটি কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য করা যায়। তা আমরা একটা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আমরা সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবো। সেখানে আপনি বলতে চাইছেন যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এখানে সবচেয়ে মুখ্য। না, সদিচ্ছা আবার এই যে নির্বাচন বর্জন করে যেমন কিছু অর্জন করা যায় না, আবার যে নির্বাচন, ইকবাল ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো উপায় নেই। আবার এমন নির্বাচন যদি হয় যে নির্বাচন করেও ক্ষমতা পরিবর্তন করা যাবে না, তাহলে সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশব্যাপী থেকে আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।